ইসির ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা হয়েছে আওয়ামী লীগের ঐতিহাসিক প্রতীক নৌকা। ১৬ জুলাই সকাল থেকে ইসির ওয়েবসাইটে আর দেখা যাচ্ছে না প্রতীকটি, জানিয়ে শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা। এর আগে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকা সত্ত্বেও নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ জানান, প্রতীক তালিকায় নৌকা প্রতীক বহাল থাকবে। তবে হঠাৎ করেই প্রতীকের তালিকা থেকে নৌকা প্রত্যাহার কমিশনের সিদ্ধান্তে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে রাজনৈতিক অঙ্গনে। এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। মঙ্গলবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এ নিয়ে ক্ষোভ জড়িত একটি পোস্ট দেন তিনি। পোস্টে উপদেষ্টা আসিফ লিখেছেন, অভিশপ্ত নৌকা মার্কাটাকে আপনারা কোন বিবেচনায় আবার শিডিউলভুক্ত করতে আইন মন্ত্রণালয়ে পাঠালেন? সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে এই গণ অভ্যুত্থানকে আপনারা জাস্ট বৃদ্ধাঙ্গুলি দেখালেন। কাদের এজেন্ডা বাস্তবায়ন করতে এবং কাদের দেয়ার জন্য এই মার্কা রাখছেন আপনারা? তিনি আরো লিখেছেন, পরাজিতদের স্বপ্নের রিফাইন্ড আওয়ামী লীগকে তাদের মার্কা ফিরিয়ে দিতে চান? বাংলাদেশের একজন নাগরিক হিসেবে নির্বাচন কমিশনের প্রতি প্রশ্ন রইল। নির্বাচন কমিশন থেকে এখনো পর্যন্ত এই প্রতীক সরানো কিংবা তা পুনর্বহাল সংক্রান্ত কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়া হয়নি। তবে এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে চরম উত্তেজনা এবং অনিশ্চয়তা তৈরি হয়েছে। মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে ঘুষ দেওয়ার চেষ্টার অভিযোগে 2 বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির দুর্নীতি দমন কমিশন। গ্রেপ্তার হওয়াদের একজন একটি পর্যটন প্রতিষ্ঠানের পরিচালক বলে জানা গেছে। মালয়েশীয় সংবাদ মাধ্যম দ্য সান জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বয়স 50-এর কোটায়। গত মঙ্গলবার বিকেল 5টা থেকে সন্ধ্যা 7টার মধ্যে নেগেরি, সেম্বিলান ও কুয়ালালামপুরে একটি বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই 2 ব্যক্তি KLI এর টার্মিনাল 1-এ দায়িত্বরত নিরাপত্তা কর্মকর্তাদের ঘুষ দিয়ে বিদেশিদের অবৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশে সহায়তা করেছিলেন। ধারণা করা হচ্ছে তারা একটি সংঘবদ্ধ সিন্ডিকেটের সদস্য, যারা কাউন্টার সেটিং নামের একটি অনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে ইমিগ্রেশন প্রক্রিয়া সহজ করে দিত। এই চক্র স্থানীয় কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে নির্দিষ্ট কাউন্টার সেট করত, যাতে ইমিগ্রেশন পার হয়ে যেতে পারে ভিসাহীন বা অবৈধ বিদেশিরা। এটি মালয়েশিয়ায় বহুল আলোচিত একটি দুর্নীতিবান্ধব পদ্ধতি, যা দীর্ঘদিন ধরে নজরদারিতে। বুধবার পুত্রজয় ম্যাজিস্ট্রেট আদালতের জ্যেষ্ঠ রেজিস্ট্রার শাইখ জুলাদ্রুস মারিকান 2 বাংলাদেশির 6 দিনের রিমান্ড মঞ্জুর করেন, যা আগামী 20 জুলাই পর্যন্ত কার্যকর থাকবে। দুর্নীতি দমন কমিশনের গোয়েন্দা বিভাগের জ্যেষ্ঠ পরিচালক দাতুক সাইফুল এজরাল আরিফিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলাটি মালয়েশিয়ার দুর্নীতি দমন আইন 2009-এর 16B ধারা অনুযায়ী তদন্ত হচ্ছে। এই ঘটনা মালয়েশিয়ায় অভিবাসন এবং বিমানবন্দর নিরাপত্তা ব্যবস্থায় বিদেশি চক্রগুলোর সক্রিয় ভূমিকা এবং তাদের স্থানীয় সংযোগগুলোর বিরুদ্ধে আরো কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জোরালো করেছে। তো কাজ থেকে আসলাম, আসার পরে যে শুনি যে জায়গায় মানুষ মারা গেছে, কোবাইছে। তারপরে আসলাম ঘটনাস্থলে, আসার পরে শুনি যে এনে ওই একটা সেরা যাইতে আছে, পরে জায়গায় একটা কোপ দিছে। কোপ দেওয়ার ফাঁসের দোকানদারে আইসা বললো যে তোরা এনে যা কোপ টোপ দিস আর কোপ টোপ দিস না, এই যে আমার দোকানের সামনে যে কোপটা দিস, পরবর্তী আমি বিপদে পড়ব। পরে এই কথা পরে তোরা গেছে গা, পরে দোকানদারে আর ফাঁসের দোকানদারে মিললে ওই উন্না দিয়া পরে ওই পাউডার পেঁচায়া পরে এই আরো মানুষ মিললে পরে মেডিকেলের দিকে পাঠাইছে। পরে যে ঘটনাস্থলে সেনাবাহিনী হচ্ছে মতলব হইলো যে মানে অল্প কথা একটা খুন হইলো, 2টা মার্ডার হইলো। 2টা মার্ডারের পরে কিন্তু মাস 2-3 একদম নিমন্ত্রণ ছিল। আচ্ছা, কিন্তু ইদানিং আমার মাসখানিগুলো আবার বাড়তেছে, আবার বাইরে গেছে। হ্যাঁ, এখন আবার বাড়তেছে। যেমন কালকে যে ঘটনাটা, এটা কিন্তু কোনো অমানবিক একটা ঘটনা, এটা কোনো যুক্তি সমস্ত কোনো একটা লোকের, ঠিক আছে, যদি খারাপ হয় এটা বিচার আছে, আইন আছে, আওতা আছে। যে লোকটা মারলো এত একদম যুক্তি ছাড়া, যেমন নিরাপত্তার জিনিস, ওইটা তো এলাকায় থাকাটা আতঙ্ক হয়ে গেছে। আমার মন চাচ্ছে গ্রামে চলে যায়, এটাই মনে নিরাপত্তা মনে হয়। ওইটা তো আমি তো দোকান থেকে যাওয়া সম্ভব না, এখান থেকে দোকান থেকে এদিকে গেলাম, এখান থেকে আমার পুরো দোকান গেল। তো আমার কোনটা বেটার? তো আমি তো যে কোবাইছি আর কিন্তু দেখিনি, যা দেখলাম ওগুলো খালি বেড়ার যাইতেছে। কত মনে হয় 10-15 মিনিট পরে 3-4 জন ধরে ওরা রিস্কা দিয়ে নিয়ে গেছে। তবে ভাই, এই দেশে মনে করেন কি চাঁদদান অঞ্চলে বুঝছেন, একমাত্র মাদকই হয়েছে গিয়া মনে করেন সকল সমস্যার মূল। এই মাদকটা যদি মনে করেন কি উচ্ছেদ করতে পারে ভাই, তাহলে আমি মনে করি ইনশাল্লাহ এই জায়গা মনে করেন কোনো খুন খারাপি কোনো বাপ মা মনে করেন কানবো না। সার্ভিসিং সেন্টার আছে, ওখানেও মানুষের ভিড়। আমার এখানে নেবে 8 থেকে 10 জন লোক ছিল সময়। হঠাৎ আমরা শিকার আবার শুনে আমি কাস্টমারকে দেখতে বলি, কাস্টমার বলতেছে এখানে একটু ঝামেলা হচ্ছে। তো আমি বের হলাম, বের হয়ে দেখলাম একটা লোক একটা কোপ খায়া ইয়ার নিচে হাঁটুর নিচে কোপ খায়া একটা লোক পড়ে আছে। পরে আমরা সহ দৌড়ে গেলাম, যে আমরা ওই লোকটারে পাশের দোকান থেকে ওন্না নিয়ে ফেসে সাধারণত লোকটারে রিক্সা দিয়ে আমরা হসপিটালে পাঠানোর ব্যবস্থা করি। পরে জিজ্ঞেস করলাম যে কেন কোপ দিল, যে পাশের দোকানদার বা আশেপাশে যারা ছিল তারা বললো
যাকে কোপ দেওয়া হয়েছে সে নাকি জিজ্ঞেস করছিল ভাই কেন কোপ দিচ্ছিস, বললো যে তুই আমার বাইরে ধরাই দিছিস, এতটুকুই আমরা শুনতে পাই। মেবি 5 তারিখের পর এখানে একটা সেনাবাহিনীর ইয়ের উপরে তৎপরতার উপরে এখানে 2টা মার্টার হয় এবং জুম্মন এবং কী নাম যেন একটা এখানে ইয়ে হয় মিরাজ। ওর পরে কৃষকের কিছু একটা কমলেও ইতিমধ্যে আমরা গত 15-20 দিন যাবত একটু তাদের একটু আনাগোনা বেশি দেখতে পাচ্ছি। কেউ তো আমরা চিনি না, বাস্তবতা কিশোর আধিপত্য এগুলো একটু বিস্তার বেশি দেখা যাচ্ছে আর কি। আমরা এখানে কাজ করতেছি, এই যে অনুদানকে বাইরে কাজ যে আমরা প্রথম দেখি নাই, পরে যখন মানুষ গিরাক দিছে তারপর আমরা দেখি বাইরে গিয়ে মানুষ লোক তো দেখি আর বাইরে নেই। এবং এই চাঁদ উদ্যানে আমার পেছনে ঠিক দেখতে পাচ্ছেন কামাল হেয়ার কাটিং নামে একটি সেলুন রয়েছেন। এই সেলুনটির পাশেই যে রক্ত দেখা যাচ্ছে, যদিও বৃষ্টিতে রক্তগুলো এখন তেমন বোঝা যাচ্ছে না, তবে এই জায়গাটিতেই নৃশংসভাবে আলামিনকে 8 থেকে 10 জনের একটি দল, কিশোর গ্যাং দল যেটাকে বলা হয়, এবং মাদককে কেন্দ্র করে, এবং যে নিহত আলামিন ছিলেন সে মূলত ছিল পুলিশের সোর্সের কাজ করতেন এবং বিভিন্ন ধরিয়ে দেওয়া পুলিশকে বা একটা ছিনতাইকারীকে ধরিয়ে দিয়েছিলেন কিছুদিন আগে। সেই দ্বন্দ্বের জেরেই মূলত এই হত্যাকাণ্ডটি ঘটে এবং প্রত্যক্ষদর্শী যারা ছিলেন তারা এই ঘটনাটি দেখে অনেকে ভয়ে বের হয়ে আসেননি এবং অনেকেই গামছা এবং কাপড় দিয়ে যেভাবে পেরেছে তাকে দ্রুত হসপিটালে নিয়ে যায় এবং হসপিটালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়। এবং স্থানীয়দের সঙ্গে আমরা অনেকের সঙ্গেই কথা বলেছি, তারা আমাদেরকে যেটা বলেছেন, এই মোহাম্মদপুর এলাকায় আপনারা জানেন যে প্রতিনিয়তই একটির পর একটা ঘটনা ঘটেই চলছে হত্যাকাণ্ড। তবে বাংলাদেশ সেনাবাহিনী বা যৌথ বাহিনীর অভিযান বিগত দিনে চললে কিছুটা ঠিক হলেও ইতিমধ্যে ক্রমেই বেড়ে চলেছে কিশোর গ্যাংয়ের আধিপত্য। এবং এই জায়গাটিতে সেই কিশোর গ্যাং এবং মাদকের যে আধিপত্য রয়েছে সেই আধিপত্যগুলোই আসলেই হত্যাকাণ্ডের মূল রহস্য এবং মূল কারণ, যেটা আমরা স্থানীয়দের সঙ্গে কথা বলেছি। এবং এই কিশোর গ্যাংয়ের এবং যে আতঙ্কগুলো এলাকায় রয়েছে এ তো অনেকেই সামনে পর্যন্ত আসতে সাহস পায় না এবং অনেকে মুখ খুলতেও ভয় পায়। মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের মাল্টিপল এন্ট্রি ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। এতে করে এখন থেকে বিভিন্ন প্রয়োজনে সেই দেশে অবস্থানরত বাংলাদেশি কর্মীরা সহজেই দেশে আসা যাওয়া করতে পারবেন। 15 জুলাই রাতে এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশি দূতাবাস। পরে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলও বিষয়টি নিশ্চিত করেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, বাংলাদেশি কর্মীদের মাল্টিপল এন্ট্রি ভিসা দেওয়ার সিদ্ধান্তের ফলে মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি শ্রমিকরা প্রয়োজনে সহজেই দেশে এসে পুনরায় কর্মস্থলে ফিরতে পারবেন। এতে তাদের কাজের ধারাবাহিকতা বজায় থাকবে এবং পারিবারিক প্রয়োজনে দেশে আসা যাওয়াও সহজ হবে। মালয়েশিয়ার বাংলাদেশ দূতাবাস জানায়, ধারাবাহিক কূটনৈতিক প্রচেষ্টার ফলে মালয়েশিয়া সরকার এই উদ্যোগ নিয়েছে। এ বিষয়ে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ থেকে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে এরই মধ্যে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বলেও বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়। এছাড়া আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানান, গত মে মাসে মালয়েশিয়া সফরকালে উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বাংলাদেশি কর্মীদের ভিসা সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনার পর গত 10 জুলাই এ বিষয়ে পরিপত্র জারি করেছে মালয়েশিয়া সরকার। উপদেষ্টা বলেন, বৈঠকে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দ্রুত এই সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছিলেন। এরপর থেকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও মালয়েশিয়ায় বাংলাদেশি দূতাবাসের কর্মকর্তারা সার্বক্ষণিক যোগাযোগ রাখেন। অবশেষে গত 10 জুলাই প্রবাসী বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করে মালয়েশিয়ার ইমিগ্রেশনের মহাপরিচালক এবং তার পক্ষে স্বাক্ষরিত একটি পরিপত্র জারি করা হয়েছে। তিনি আরো বলেন, যেসব বাংলাদেশি কর্মীদের পরিপত্র জারির আগে সিঙ্গেল এন্ট্রি ভিসা এবং টেম্পোরারি এমপ্লয়মেন্ট ভিজিট পাস PLKS ইস্যু করা আছে, তাদের নতুন করে মাল্টিপল এন্ট্রি ভিসা আবেদন করতে হবে না। PLKS নবায়নের সময় মাল্টিপল ভিসা স্বয়ংক্রিয়ভাবেই ইস্যু হবে। পাশাপাশি এখন থেকে যে সকল বাংলাদেশি কর্মীদের সিঙ্গেল এন্ট্রি ভিসা ছিল এবং PLKS বৈধ, তারা নতুন মাল্টিপল ভিসা ছাড়াই মালয়েশিয়া থেকে দেশে আসা যাওয়া করতে পারবেন। এ বিষয়ে মালয়েশিয়ার সকল আন্তর্জাতিক বিমানবন্দর ও স্থলবন্দরগুলোতে পরিপত্রের মাধ্যমে নির্দেশনা দেয়া হয়েছে। উপদেষ্টা বলেন, মালয়েশিয়া 15টি দেশ থেকে কর্মী নেয়, এর মধ্যে কেবল বাংলাদেশি কর্মীদেরই মাল্টিপল এন্ট্রি ভিসার পরিবর্তে সিঙ্গেল এন্ট্রি ভিসা দেয়া হচ্ছিল। এ কারণে বাংলাদেশি কর্মীদের বহু ভোগান্তিতে পড়তে হয়েছে, কষ্ট পেতে হয়েছে। মাল্টিপল এন্ট্রি ভিসা চালু হওয়ায় তারা স্বস্তি পাবেন। এনসিপি সমাবেশকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে আওয়ামী লীগ কর্মীদের ব্যাপক সংঘর্ষের জেরে গোপালগঞ্জে কারফিউ জারি করা হয়েছে। বুধবার রাত 8টা থেকে শুরু হওয়া কারফিউ চলবে আজ সন্ধ্যা 6টা পর্যন্ত।
ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা প্রশাসন এই সিদ্ধান্ত নেয়। কারফিউ চলাকালীন আজ সকাল থেকে শহরের রাস্তাঘাট প্রায় ফাঁকা। অফিসগামী মানুষ ছাড়া সাধারণ জনগণের মধ্যে খুব কমই ঘরের বাইরে বের হয়েছেন। রাস্তায় পুলিশের উপস্থিতি না থাকলেও কিছু এলাকায় আনসার সদস্যদের টহলরত অবস্থায় দেখা গেছে। বুধবার রাতে আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও বিভিন্ন সহযোগী সংগঠনের সমর্থকেরা লাঠি, সোঁটা ও ইটপাটকেল নিয়ে শহরের বিভিন্ন সড়ক ও গলিতে অবস্থান নেয়। এর প্রেক্ষিতে র্যাব, সেনাবাহিনী এবং বিজিবি সদস্যরা শহরে টহল জোরদার করে। বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম এক বিবৃতিতে জানান, যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে 4 প্লাটুন বিজিবি মোতায়েন হয়েছে। এছাড়া আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরাও মাঠে আছেন। আমার স্বামী নির্দোষ ছিল। আমার স্বামীরে সন্ত্রাসীরা নির্মমভাবে হত্যা করছে গুলি করে। আমি এটা বিচার চাই। আমি গুলির ফাঁসি চাই, আর কিছু চাই না। সারাদিনে বাসায় ছিল, বলছে বিকালে বিচারের ডেট। তারপরে আমার হাতে শেষ পানি চাইছে, পানি খাওয়া তখন মাগরিবের পরে বিচার হয়েছে। এখন গোলাগুলির শব্দ শুই না, আমি নিচে গেছি। হ্যাঁ, কিছুক্ষণ পরে একটা শব্দ হয়েছিল। তারপরে আমি ছুটে গেছি, যা আমার স্বামী মাটিতে লুটে পড়ছে, রক্ত বসে গেছে। ওই সন্ত্রাসী গুলি করে হত্যা করছে আমার স্বামীর। এটার আমি ফাঁসি চাই, ওই খুনির ফাঁসি চাই, আর কিচ্ছু চাই না। আমার সন্তান এখন এতিম হয়ে গেছে, আমি এখন বিধবা। আমার সন্তান ভবিষ্যৎ কি হবে এখন? আমি আর কিচ্ছু চাই না, খুনির ফাঁসি চাই। এরকম একটা কথা বলছিল একদিন, যে তার লোক আছে, ওই করবে, সে করবে, একদিন বলছিল হুমকির মতো। তারপরে তো বলছে যে বিচার হবে। বিচার হওয়াতে আজকে আমার স্বামীর খুন করে বলছে। বিচারটা ছিল তার ভাইয়ের ছেলের একটা চাকরি ছিল ডিমের দোকানে। তখন প্রায় 1-1.5 মাস হয়েছে, যখন বৃষ্টি হয়েছিল, এই কারণে ওই ভ্যান উল্টে পড়ে ডিম ভেঙে ফেলছে। হয় তাকে মারধর করা হয়েছে, সে আমার বাসায় আসছে, তার কাকারা বলছে। তারপরে তার কাকা বলছে যে এটা একটা বিচার হবে। তাদের সাথে কথা বলছে, তারা অনেক কথা বলছে, বলার পর বলছে বিচার হবে। তারপর আর কি গতকালকে বিচারের ডেট ছিল, তারপরে গেল। এই যাওয়াতে আমার স্বামী সে যাওয়া যাইলো, আমার স্বামীরে গুলি করে হত্যা করা হয়েছে খুনির। আমি ফাঁসি চাই, আর কিচ্ছু চাই না। সামান্য একটু ডিমের জন্য আমার স্বামীর প্রাণ গেল আজকে। ওটা আমি শিওর জানি না, তারা বলছে যে প্রায় 30,000 টাকা। আমি এখনো শিওর জানি না কত টাকা। আমি আসলাম 6 নম্বর, মিরপুর 6 নম্বর। তা এখন আমার বাইক না, উনি হলে আমার আপন বাইক না, কিন্তু আমাদের থেকে একটু দূরে সরিয়ে আসছিল। আমরা তোদের নেই, উনি ড্রাইভিং করতো, একটা কোম্পানি গাড়ি চালাইতো, খুব ভালো লোক। আমি আশেপাশে বহুত আইসা জিজ্ঞাসা করছি, সবাই বলছে ভালো লোক, 5 ওয়াক্ত নামাজ কালাম সব পড়তো। ওনারা নির্মমভাবে যারা হত্যা করছে, আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আপনার বাংলার মানুষ দেখুক, তারা উচিত বিচার পায় কিনা এটা একটু দেখুক। ভাই ওই যে ডিমালারা ডিম দিয়েই ভাই, আর কোনো না, ও খুব ভালো মানুষ ভাই। আপনার আশেপাশে যেখান 5 ওয়াক্ত নামাজ পড়তো। আমি বাসার ম্যানেজার ছিলাম, আমি ওকে ভাড়া লইয়া দিছি, 3 ফ্যামিলি একসাথে ভাড়া থাকে। ও অনেক ভালো ছিল। আমার দোকান তো সন্ধ্যাকালে দোকান চা খেয়েছে, সিগারেট খেয়েছে। বিচারও বইছে ওর বন্ধু বান্ধবের সামনে, ওরা এইসব কথা কইছিল। ও উদা কইছে তাহলে তোমরা এইসব বলবা, আমার বলতে দিবা না। এই কথার উপর ওরা থাপা সুপার শুরু করছে। তার পাশে সুপারতে সময় এক পারবে যেই নামিয়ে গেছে, নামা যাওয়ার পরে দোকানের ভিতর থেকে নামার পরে গুলিটা করছে, পায়ে করছে, একবার তো লাগে না। ওই সারা রাতেও করছে সন্ত্রাসের, শিউলো গুলি একার বুক বাছাই করছে। আমি যাই দেখি কেউ উপরে রয়েছে লাড়ে, আমি দৌড়ছি, উসকে পারি না। আবার আমার স্বামীর আবার ডাকতে গেছি, আবার ওর বন্ধু বান্ধব আবার ওই সন্ত্রাসী ধরতে গেছে। লাশ ধরবো কে, সন্ত্রাস ধরবো কে? যদি আমরা ওরা ধরি তাহলে তো চোর ভরায়। ওই সন্ত্রাসী করে পরে ওর বন্ধু বান্ধব, ওই আমার ভাই বেড়াদারা, ওরা ধরে পরে আর কি বাঁধছে না। পরে ওরা হাসপাতাল লয়ে গেছে, পরে আর বাঁচে নাই, ওরা মৃত্যু প্রশ্ন করছে। ভাই আপনারা উপযুক্ত বিচার করেন ভাই। এটা বাচ্চা, আজকে ওর বাচ্চা মারছে, কালকে আপনাদের বাচ্চা দিন করে দিব। ওরা কি একটা হাত পা ভাঙিয়ে দিত? ওরা এইভাবে কেমনে মারে ভাই? মানুষ এমনি মারে? অগরে মারা দোষ আমি মারতে দেয় না। আরে ভাই কেমনে মারা লেলে বাচ্চারা প্রতিদিনই নামে চিপস খায়, বাবা ছাড়া কিছু বোঝে না ভাই। ঘটনার প্রথম আর কি ধরেন আপনার ডিম নিয়ে শুরু। আমি ডিম ভাঙছি, এই ডিম নিয়ে শুরু আর কি।
ধরেন আমার চাচা আমার এদিকে এক মানে হ্যাঁ বন্ধুর নিয়ে দিয়েছে, হ্যাঁ, তো হ্যাঁ বন্ধু নিয়ে আবার হ্যাঁ মানে এই ডিমের হাতে নিয়ে দিছে। আমি চাকরি করতাম, তারপরে আমি এদিকে গেছি চাকরি করতেছি, আপনার ধরেন 2 মাসের মতন চাকরি করছি। হ্যাঁ, এর মধ্যে আবার ধরেন কিছু ডিম হারাইছে, হ্যাঁ, কিংবা কিছু অল্প ডিম ভাঙছে। ভাঙার পরে তো হ্যাঁ আবার আমার এই চাচারা জানাইছে, তো পরে আমার এই বেতন কি কেটে নিছে। হ্যাঁ, কেটে নেওয়ার পরে আমার চাচারা মানে এরা কইতেছে যে আমি চোর হইছি, মানে এইসব ধরনের আমার চাচারা কইতেছে। আর আমার চাচা কোথায় কাছে থাকে, উনি যেমন চোর, তাহলে আমি আমার বাইস্তারে আমি নিয়ে আই। হ্যাঁ, পরে ওনারা কইছে যে না যাক এই মাসটা থাকুক, তারপরে আপনারা নিয়ে যাবেন আপনার বাইস্তারে। হ্যাঁ, পরে আমি কথা পরে 2 দিন করছি। এই 2 দিন করার পর আপনার একদিন ওই বর্ষা মানে 4-5 দিন সমান বৃষ্টি হইলো, এর মধ্যে আপনার ব্যানে মানে ডেলাতে নামা ধরছি আর কি। ব্যানের কন্ট্রোল করতে পারি নাই, ডিম ব্যান উল্টে ডিম ভাঙে গেছে। ধরেন আপনার এই 20 থেকে 25,000 টাকার মতন ডিম ভাঙে গেছে। হ্যাঁ, ভাঙে যাওয়ার পরে তো হেরা আমার মারছে। তা মারার পর আমি 2 দিন কাজ করছি, কাজের পরে আমার শরীর পুরো অসুস্থ হয়ে গেছে। হ্যাঁ, তারপর আমি আইছি, পরে বাসায় পরে আমি চাচারা জানাইছি। পরে চাচায় কইছি যে আচ্ছা যাক তুই সুস্থ হয়ে নে, আর আমি ঢাকার বাইরে পেটে যেমন আছি, ঢাকার বাইরে পেটে না আনি, পরে অগরে নিয়ে ফয়সালাত বমুনি। হ্যাঁ, তারপরে পরে আমি এদিকে পরে চাচার বাসায় আসছিলাম। পরে কালকে আমার চাচা আইসে ঢাকার বাইরে ফিরতে নে, পরে এগরে ডাইকে পরে ফয়সালাত বইছে। বওয়ার পরে সবাই মানে হ্যারাই কয়, আমার চাচারে কিছু কইতে দেয় না। তো পরে আমার চাচা কথা আপনারা যদি সব করেন তা আমি কমু কেমি, আমি তো আমারও তো কিছু কথা নাহলে তো এটা সমাধান হইব না। পরে এটা কখনো লোক পরে সজীব উনি ওইটা আমার চাচার কাছে চোবার মারছে। সজীব মূলত ডিমের মালিক, তাই? হ্যাঁ, ডিমের মালিক। হ্যাঁ, উনিটা আমার চাচার কাছে চোবার মারছে। চোবার মারার পরে মানে আমার চাচি একটু হয়েছে যে না এটা হাতাতেই করছিল, মানে কিন্তু উনারা বাড়ি করে দিছে। হিয়ানে মানে বধুক বাড়ি করেছে, কিন্তু হিয়ান বাড়ি করে দিছে। বাড়ি করে দেওয়ার পরে মানে আমি পিছিয়ে আসছিলাম চাচার, পরে উনি গুলি করছে। উনি গুলি করার পরে এরপরে আমার চাচার পরে আমি দূরে নিয়েছি। পরে চাচারে দূরে নিয়েছি, পরে ওনারা পাবলিকে ধরছে। পরে আমার চাচার পরে আমি এর বন্ধু বান্ধব নিয়ে পরে হাসপাতালে নিয়ে গেছি। হ্যাঁ, আমরা বাজারে চলে যাইতাম, ছেলে দেখতাম, হাঁটতাম, এমনি ভালো ছিল না, কোনো না ঝগড়া না ছিনতাইকার না কিছু না। কখনো কোনো সময় কারোর সাথে ঝগড়া বিবাদ কিছুই ছিল না, কিন্তু ছোট থেকে বড় হয়েছে দেশের বাড়িতে, ঢাকা আসছে বেশি দিন হয় না, কিন্তু কারোর সাথে ঝগড়াও না, কোনো ফিটাফিটি না, কোনো মারামারি না। আর নিজের মতো নিজে ব্যবসা করতো, গাড়ি চালাইতো আর কি। হ্যাঁ, গাড়ি চালাইতো, চাকরি করতো আর কি। এতটুকু একটা ছেলে নিয়ে, ফ্যামিলি নিয়ে নিজের মতো নিজে চলাফেরা করতো আর কি। এই পর্যন্তই। আমরা ওনার ফাঁসি চাই আর কি, আর কিছু চাই না, ওনার বিচার চাই শুধু। আমি এই মুহূর্তে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, ঠিক এই জায়গাটিতেই গাড়ি চালক ইব্রাহিমকে গুলি করা হয়। এবং ঠিক এই জায়গাটিতেই যখন গুলি করে তাকে ফেলা হয়, ঠিক তখনই প্রত্যক্ষদর্শী এলাকাবাসী যারা ছিলেন তারা সন্ত্রাসীকে এই জায়গাটিতেই তারা আটকায় এবং সাথে সাথে দ্রুততম তারা হসপিটালে নিলে ডাক্তার ইব্রাহিমকে মৃত ঘোষণা করেন। এবং আমরা বিভিন্ন সূত্রে জেনেছি ইব্রাহিম কোনো দ্বন্দ্বে ছিলেন না, কোনো রাজনীতির সঙ্গেও ছিলেন না। মূলত একটা ডিম ব্যবসাকে কেন্দ্র করে তার ভাতিজাকে একটি চাকরি একটি ডিমের দোকানে দেন। সেই ডিমের ক্ষতির থেকে মূলত এই হত্যাকাণ্ডের সূত্রপাত শুরু হয়। এই ঘটনাটি 30,000 টাকার একটি দণ্ড, আনুমানিক একটি 30,000 টাকার দণ্ড, যে দণ্ডটি হচ্ছে একটি ডিম তার ভাতিজা ভেঙে ফেলে এবং সেটারই একটি সালিশ হয়েছিল। এই ইন্টারনেট সংযোগ যে জায়গাটি আপনারা দেখছেন, ঠিক এই ইন্টারনেট সংযোগের এই জায়গাটি, এই দোকানটিতেই আপনার সালিশ হয় এবং তারা দিতেও প্রস্তুত ছিলেন যে যা ডিমটি ভেঙেছে ওটা তারা মীমাংসা করবেন। কিন্তু ডিম ব্যবসায়ী যে অভিযুক্ত যে সজীবকে গ্রেপ্তার করা হয়েছে, সে সজীবের সাথে একটা ব্যাগ ছিল কাঁধে, ওই ব্যাগেই মূলত তার পিস্তল ছিল। সেই পিস্তলটি দিয়ে সাথে সাথেই গাড়ি চালক ইব্রাহিমকে গুলি করে হত্যা করা হয়। এই ছিল সর্বশেষ তথ্য।